নমস্কার, শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্ক নিবেদিত অন্বেষণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শম্পা চট্টোপাধ্যায়। অন্বেষণ অনুষ্ঠানে আমাদের প্রয়াস থাকে এমন মানুষকে বা ব্যক্তিকে আপনাদের সামনে এনে হাজির করা যারা সমাজ এবং সংসারে এবং আমাদের প্রত্যেকের কাছে একজন দৃষ্টান্ত, যাদের ভাবনা আমাদের নতুন করে ভাবায় এবং নতুন ভাবনার পথে চালিত করে। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের মধ্যে এইরকমই একজন মানুষ রয়েছেন। আসুন আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বন্দনা মালিক। নমস্কার, স্বাগত তোমাকে আমাদের স্টুডিওতে। নমস্কার। শ্রীরামপুর বেতারবাণী অন্বেষণে সকলকে আমার প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, এবারে প্রশ্নে যাব। আচ্ছা, তুমি তার আগে যদি বলো তুমি কোথা থেকে এসেছো? তুমি হুগলি জেলার গুড়াব থানা খাজুতহ গ্রাম থেকে এসেছি। সে তো অনেকটা, শ্রীরামপুর থেকে বেশ অনেকটা ভেতরে যেতে হয়। বেশ খানিকটা ভেতরে। আচ্ছা, এবারে প্রশ্নে আসি। প্রথমেই বলি, জিজ্ঞেস করতে ভীষণ ইচ্ছে করছে যে তুমি তো কেবলই গৃহবধূ নও, নানান কাজের সাথে তুমি যুক্ত। তো কি কি কাজের সাথে যুক্ত তুমি? প্রথমে আমি বলি, আমি একজন গৃহবধূ। পরবর্তীতে মানে অনেকটা পরে আমি হয়েছি, এখন তো আমি সাহিত্যিক, কবিতাকে ভালোবেসে কবিতার কাছে আসা। কিন্তু এটুকু লড়াইয়ের জন্য আমাকে হয়তো আপনারা লড়াই বলবেন, আমার কাছে এটা এখন আর লড়াই নয়, এটা শুধুই সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। আচ্ছা, অবশ্যই। এছাড়া তো আমি এখন ঘরপরতার একটা সংসারী মেয়ে। আর আমার সামনের চিন্তা ভাবনা শুধুই সাহিত্যের পথে এগিয়ে যাওয়া। আর কৃষিকাজের সাথে তুমি বোধহয় যুক্ত। হ্যাঁ, কৃষিকাজটা আমাদের সম্পূর্ণরূপে নির্ভর করি, কারণ কৃষি ছাড়া আমরা বাঁচবো না। চাষাবাদই একমাত্র আমাদের সম্বল। আচ্ছা, একদিকে সাহিত্য চর্চা বা সাহিত্য সেবা, অন্যদিকে কৃষিকাজ, দুটো কি করে তুমি ব্যালেন্স করো ঠিক জানি না, তোমার কাছেই শুনবো। প্রথমে আসি কৃষিকাজের কথাতে। এটা কি তোমাদের পারিবারিক জীবিকা, নাকি তুমি প্রথম শুরু করলে চাষবাসের কাজ? না, কৃষিকাজ, আমি একটা চাষি বাড়ির বউ। আচ্ছা, বাপের বাড়িতেও ঠিক তাই ছিল। আমার স্বামীকে হারাই মাত্র কয়েকটা বছর আগে। ওনাকে তো আমরা মেয়েরা কি করি, বাড়ির ভিতর থেকে পুরুষদের সাহায্য করি। মাঠে আমাদের যেতে হয় না, কিন্তু মেয়েদের ভিতরের যে কাজগুলো থাকে, বাড়ির কাজগুলো সেও কম থাকে না। 2021-এ স্বামীকে হারাই। স্বামীকে হারানোর পর ছেলে তখন সম্পূর্ণভাবে চাষের কাজ একেবারে আয়ত্তে আনার মতো হয়ে ওঠেনি। আচ্ছা, এবার সংসার চালানোর জন্য যেটা করতে হয়েছে, তার হাতে হাত লাগিয়ে এখন তো সবটাই আমাকে সামলাতে হয়। মানে জমিতে কাজ করা, বীজ রোপণ থেকে শুরু করে ফসল কাটা, মার্কেটিং, সেটাকে সবটা তো ভীষণ বড় একটা প্রসেস। এটা পুরোটাই তুমি এবং তোমার পরিবারের ছেলে আমরা সামলে নেই। মানে হয়তো কষ্ট হয়, তখনই ভালো লাগে যে ফসলের যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাহলে কিন্তু লড়াই থাকে না। কিন্তু আমাদের হচ্ছে কি, যখন শুধু আমার তো নয়, সব চাষিদেরই, প্রকৃতির মধ্যে যখন আমরা প্রকৃতির কোপে পড়ে যাচ্ছি, ভীষণ একটা বিপর্যয়, সেইখান থেকে মোকাবেলা করে উঠে আসা, অতিবৃষ্টি আবার খরা, অনাবৃষ্টি, দুটোর মধ্যেই সেখান থেকে লড়াইটা বড্ড কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে কিরকম সহযোগিতা পেয়ে থাকো? সরকারের সহযোগিতা বা না? সরকারের সহযোগিতা, অবশ্যই সরকারের সহযোগিতা পাওয়া যায়, কিন্তু আমি একার কথা বলবো, যেহেতু আমার নিজস্ব জমি নেই, নিজের নামে জমির কাগজ নেই, সেখানে আমার অনেকটা কঠিন হয়। কিন্তু অরিজিনাল যারা চাষি, তাদের কিন্তু সত্যিই কি জমি আছে, তাদের নামে কাগজ আছে? এখন জমির কাগজ বেশিরভাগ, মানে 100%-এর মধ্যে 50% কিন্তু চলে গেছে ব্যবসায়িক খাতে। একটা ফ্যামিলির, আমার চাষি বাড়ির মধ্যে বলছি, একটা ফ্যামিলির মধ্যে দেখা যাচ্ছে একজনের সরকারি চাকরি আছে, সে জমিগুলোকে, নিজের নামে জমি আছে, ভাগে দিয়ে রেখেছে। আমি ভাগিদার, আমি চাষ করলাম,
হয়তো যে আমার ফসলটা যেটা ক্ষতি হলো, আপনি বুঝতে পারছেন কি আমি জানি না, যে ফসলটা ক্ষতি হলো সরকার ক্ষতিপূরণ দিল, ক্ষতিপূরণ পেল কিন্তু জমির মালিক। চাষটা করেছি আমি, আমার অর্ধেক সমস্ত নষ্ট হয়ে যখন গেল তখন বাকি যেটুকু ছিল, বাবু গো তোমার সব দেনা শোধ করলাম বলে সারাটা বছর শূন্য। এরকম খাতে কিন্তু আমাদের বহু চাষি পড়ি, এখন ভালো হোক আর খারাপ হোক, যার জমির কাগজ আছে সে কিন্তু লাভ্যাংশ বসে বসেই বুঝে নেয়, তাকে চাষ করতে হয় না। চাষ করো সারা বছর জমিতে? আমাদের মূলত ধান, আলু। ধান বলতে আমন ধান তো হয়ই, পরবর্তীতে বোরো চাষটা খানিকটা করা হয়, আর আলু চাষ তো অর্থকরী ফসল, আলু চাষটা অল্প বিস্তর থাকেই। আর সবজি ফসল চাষ করি আমি। গত বছর থেকে শুরু করেছি, একটা 1 বিঘা জমিতে সবজি দিয়েছিলাম, তাতে ছিল লাউ, ছিল টমেটো, ছিল এবং বেগুন ছিল। সব থেকে বড় যেটা হাসির কথা, টমেটো যা টাকা দিয়েছে সেই টমেটোর টাকাটা বেগুনে খেয়ে নিয়েছে। এত খরচ, বেগুনের এত খরচ যে ওর টাকাটা আসছে ও চলে যাচ্ছে। ওগুলোতে প্রতিকূলতা বলে। হ্যাঁ, যাক, এগুলোকে কাটিয়ে উঠে টাকা আছে। আমি যদি পরিশ্রম করতে পারি, পরিশ্রম করতে পারলে সবজি ফসলে টাকা আছে। এ তো অবশ্যই, মানে পরিশ্রম, এইটাই বলতে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নে এটাই আমার, যে এতটা পরিশ্রম চাষে, তোমার চাষবাসে যায়, তারপরে লেখালেখি করো কোন সময়, বা তোমাকে অনুপ্রাণিত করলো কে? আমরা তো তোমার কথা শুনে অনুপ্রাণিত হচ্ছে আজকে, তোমাকে কি অনুপ্রাণিত করেছে? আমার নারী জাতির অগ্রগতির জন্য যে শিক্ষাটা দরকার সেটা হয়তো আমার বাবা, মা এবং মামা আমার ভিতরে বুনে দিয়েছিলেন, পরবর্তীতে আমার স্বামী। তারপর তো আমি যখন সাহিত্য জগতে এসেছি, আপনাদের মতো ভীষণ গুণী মানুষদের কাছে পেয়েছি, এবং প্রত্যেকের কাছ থেকে আমি কিছু না কিছু সাহায্য তো পেয়েছি। এ তো সাহায্যই বলবো, তাছাড়া আর কি। একটা লেখার মধ্যেও একটা যখন সারাদিনের পরিশ্রমের পর আমি যখন একটা লেখায় চোখ রাখি, সেই লেখাটা যখন আমাকে কিছু না কিছু তো দিয়ে থাকে শরীরে, এইরকম একটা ভাবনা, নতুন একটা কবিতা। যে সাহিত্যকে ভালোবাসে, আমার মনে হয় যে সাহিত্যকে ভালোবাসে, তার ক্লান্তি দূর করার একটাই মাত্র জায়গা, যেটা বই। আর অবশ্যই সেই বইয়ে না চোখ বোলালে তার কিন্তু সারাদিনের যে পরিশ্রম করলো সেই ক্লান্তিটা দূর হয় না। সেটা আমি আমাকে দিয়ে অনুভব করি। বিভিন্ন পত্র পত্রিকায় আপনি লেখেন, আকাশবাণীতেও লেখালেখি করেন বিভিন্ন দপ্তরে, তাই তো? আমার প্রথম কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ আছে আপনার? ঠাঁই কাব্যগ্রন্থ যখন বার করি 22 সালের 22শে মার্চ বইটা প্রকাশ হয়। তো সেই বইটা আকাশবাণী ভবনের এক দাদা, তুহিন চট্টোপাধ্যায়, ওনার সাথে ট্রেনে পরিচয় হয়। আমি যখন বইটা প্রুফ দেখে, দ্বিতীয় প্রুফ দেখে ফিরছি, পাশে উনি জায়গা ছেড়ে দিলেন। আমি কিছু বই রাখতে গিয়ে পড়ে গেল পায়ের কাছে, তা উনি জায়গা ছেড়ে দিলেন, বললেন এত বই। যেভাবে কথা বলছি সহজ সরল ভাবে ওনার সাথে আলাপ হলো। তখন বললেন যে আমি রেডিওর গল্প করছিলাম, তা বললেন যে আমি তুহিন চক্রবর্তী। যাই হোক, ওনার নাম্বারটা নিলাম, এবং পরবর্তীতে আমার বইটা যখন আমি হাতে পাই 22শে মার্চ বইটি আমার প্রকাশ হয়। নতুন গতি থেকে আমি বইটি প্রকাশ করেছিলাম, এবং ওখানে উর্দু একাডেমিতে ওনাদেরই উদ্যোগে বইটি প্রকাশ হয়। প্রকাশ হওয়ার পর আমার একটি কাব্যগ্রন্থ ওনার বাড়িতে আমার একটা আত্মীয়ের মাধ্যমে পৌঁছে দিই। আচ্ছা। হঠাৎ দেখছি আমাকে তনয়াদি ফোন করছেন আকাশবাণী ভবন থেকে। আচ্ছা। তনয়া বিশ্বাস ফোন করলেন যে আগামী কালকে আপনি কি আকাশবাণী ভবনে আসতে পারবেন? কোন অনুষ্ঠানের জন্য সেটা? কবি কণ্ঠে। আমি তখন জানতাম না, কবি কণ্ঠ শুনতাম। তা আমি বললাম হ্যাঁ যাব। ভাইকে সঙ্গে নিয়ে গেলাম। সেই প্রথম অভিজ্ঞতা যে আকাশবাণী ভবন, যেখানে চিঠি দেওয়া হয়, লেখা জমা দেওয়া হয়, বছরের পর একজন সেখানে গিয়ে পৌঁছায়। সেটা হয়তো ঈশ্বরেরই দান, এটা তো আমি বলবো। আমি খুব ঈশ্বরে বিশ্বাসী। তা আমি গেলাম, গিয়ে আমাকে বললো যে আপনার আজকেই কিন্তু সাক্ষাৎকার নেওয়া হবে।
অ্যাকাউন্ট নাম্বার এনেছেন। আমি বললাম দিদি আপনাকে একটা খোলাখুলি কথা বলি। বললো হ্যাঁ বলুন। আপনারা কি টাকা পয়সা নেন? বলছে না। অ্যাকাউন্ট নাম্বার চাইছেন কেন? আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। বলছে আপনাকে দেওয়া হবে। ঠিক আছে আমি বসছি। আরেকটা ইন্টারভিউ আপনার নেওয়া বোধহয় হয়েছিল, সাক্ষাৎকার নেওয়া হয়েছে আকাশবাণী থেকে, যেটা কি চাষি হিসেবে? হ্যাঁ, আমি আকাশবাণীতে অনেক প্রথম যাই, কবি কণ্ঠের জন্য আমায় ডাকা হয়, আমন্ত্রণ করা হয়। এবং ওটা সম্ভবত 6/8/2022 সকাল 8:30টায় আমার কবি কণ্ঠ তনয়া বিশ্বাসের সাথে 8 ঘন্টার কবি কণ্ঠ হয়েছিল 27 মিনিটের। আচ্ছা, তার পরবর্তীতে স্নিগ্ধাদি আমার আবার সাক্ষাৎকার নেন সফল নারী হিসাবে। আচ্ছা, তারপর আবার একটি সাক্ষাৎকার নেওয়া হয় আলু চাষের জন্য। মানে চাষি হিসেবে বছরে আলু চাষের সময় সেটা নেওয়া হলো। ওনাদের খুব ভালো লাগে আমার আলু চাষের কথাবার্তা, আমি যেটা বলেছিলাম। তারপর ফের বছরখানিক পর আমাকে এই 23-এ ফের আবার বোরো চাষের জন্য আমাকে নেওয়া হয়। অনেকবার আমি আকাশবাণীতে ঘুরে ঘুরে গেছি। এছাড়াও মুর্শিদাবাদ বেতার কেন্দ্রে ওখানে বিষয় নিয়ে লেখালেখি করি। আনন্দধারা FM, যেটা আকাশবাণী থেকেই ওই শাখাটা, ওখানে আমি চিঠিপত্র পাঠাই, বলতে কবিতাগুলোই বেশি পাঠাই, পড়া হয়। এবং ওনারা বলেন যে বন্দনাদি আপনি আরো চিঠি লেখেন, সমৃদ্ধ আপনার প্রাপ্তি। হ্যাঁ, এটা তো আমার প্রাপ্তি অনেক। কারণ আমি যে জায়গায় থেকে এই সমস্তগুলো এত মানুষের কাছাকাছি এসেছি, হয়তো এতটা সহজ হতো না যদি এত মানুষ, মানে সহযোগিতা না, যদি আমাকে, এটা সকলের ক্ষেত্রে, আমাদের সকলের ক্ষেত্রে। হ্যাঁ। আর আরেকটা বিষয়, আমরা এই আজকের আলাপচারিতা শুরু করার আগে স্টুডিও বাইরে আমরা আলোচনা করছিলাম রবীন্দ্র ভাবনা নিয়ে, আমরা কথা বলছিলাম। তো আপনি বললেন যে আপনার ঘরের এক চিলতে উঠোনে আপনি আদিবাসী বাচ্চাদেরকে নিয়ে রবীন্দ্র জয়ন্তী শুরু করেছেন গত বছর থেকে। তো এটা কি রকম, এটা সূচনা বা শুভারম্ভ কি করে হলো, কি করে ভাবলেন এই বিষয়টা নিয়ে? প্রথমে বলি, আমি যে পাড়াটায় বাস করি, আমার বাড়ির সামনেই পঞ্চায়েত, স্কুল, একেবারে রাজধানী জায়গা বলা চলে, সবকিছু আছে। গ্রামের মধ্যে খুব ভালো পরিবেশ। আমি যে পাড়াটায় বাস করি সেই পাড়াটা শুধুই আদিবাসী পাড়া। সেই ছেলে মেয়েগুলো খুব একটা শিক্ষার আলো পায় এমন নয়, কিন্তু ওদের যে কেউ যদি শিক্ষা দিতে যায়, ওরা কিন্তু মারিয়ে ফেলে রেখে যায় না, গ্রহণ করার জন্য এগিয়ে আসে। এটাও তো সব থেকে ভালো লাগা। আপনি যদি আমাকে কিছু দিতে চান, আমি কিভাবে গ্রহণ করলাম সেটা যদি আপনার চোখে যেটা ভাসে, আপনি ভিতর থেকে যদি বুঝতে পারেন, তাহলে তো আমার মনে হয় যে সেখানে সবকিছু দেওয়া যায়। এবার রবীন্দ্র ভাবনায় আসি। অত সুন্দর জায়গাটায় আমাদের ওখানে স্কুলে যে রবীন্দ্র জয়ন্তী হয়, সেটা দিনের দিন নয়, অনেক পর। আমার বাড়িতে আমার একটা কবিপক্ষ জুড়েই তো অনুষ্ঠান হতেই থাকে। হ্যাঁ, কিন্তু আমার গ্রামে সেই কালচারটা নেই। আচ্ছা, আমার মনে হয় যে এটুকু তো দরকার। এটা কি আপনারই ভাবনা কি রবীন্দ্র জয়ন্তী করব? হ্যাঁ। নাকি আগেও হতো গ্রামে? না, গ্রামে হয় না, স্কুলে হতো। মানে চাষের জমিতে যেমন বীজ রোপণ, সেখানে এখানেও মানসিক ভাবে রবীন্দ্রনাথ সবারই মনে রোপণ করা, এটা আপনি প্রথম করলেন? আমি প্রথম করলাম। এবং আমার বাড়িতে গত বছর 23 থেকে শুরু করেছি। ছেলে মেয়েগুলো, আমি তো অজস্র পরিশ্রম করি, মানে আমার হাতে পায়ে সবসময় সর্ষে, বসে থাকার আমার উপায় নেই, এইভাবেই আমাকে ছুটতে হয়। তা ছেলেপুলেরা যখন খেলাধুলা করে, এই শোন না, পরশুদিন রবীন্দ্র জয়ন্তী আছে। বলছে হ্যাঁ, তোরা স্কুলে যাবি না? স্কুলে যাব, এবছর তো হবে না আমাদের। এক কাজ করিস না, সকালবেলা আমার বাড়ি চলে আয় না,
আমার বাড়িতে তো রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো আছে, আমরা সবাই মিলে একটু ফুল টুল দেবো। এটা গত বছর এই ভাবনা থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, মালা দেবো, একসাথে কবিতা পাঠ করবি, আবৃত্তি করবি। তা ওরা পাঠ করা বা আবৃত্তি করা, যেটা প্রথম যেমন সত্যি বলতে কি আমি জানতাম না, আমিও তো শিখছি। আমার বোধহয় শুরু হলো শিক্ষার জগৎ, বা আমি শিক্ষার জগতে জন্মালাম 40 বছর বয়সে। এটা কিন্তু একটা খুব ভালো জায়গা, কারণ তার আগে আমি সংসার করেছি, খেয়েছি, সংসারের জাঁতা কলে অনেক কিছু, যেটা সংসারী মানুষ ছিলেন আপনি। কিন্তু সেই যখন আমি কলম ধরতে শিখলাম, কলম আমাকে নতুন করে জন্ম দিল, আমি হয়ে উঠলাম বন্দনা মালিক। আচ্ছা, তার আগে শুধুই ছিলাম মানিক সান্তার ভাগ্নি, ললিতার মেয়ে, অষ্টমালিকের। নিজের একটা পরিচিতি হলো। হ্যাঁ, নিজের পরিচিতি যখন তৈরি হলো, সেটা হচ্ছে আমার কলম ধরার সাথে সাথে আমার জন্ম হলো বলা চলে। হ্যাঁ, তা সেই ছেলে মেয়েগুলোকে যখন আমি বললাম আজকেই বিকালে আয়, আমি তোদের একটু ঝালিয়ে নেই, কি বলতে হবে, কি করতে হবে। তা ছেলে মেয়েগুলোকে আমি 3 জনকে বলেছিলাম, দেখলাম দল বেঁধে একটা 3 বছরের বাচ্চাকেও ট্যাকে করে নিয়ে বাচ্চাগুলো চলে এসেছে আমার বাড়ি। খুব ভালো লাগলো এদের যে আমার ডাকে ওরা সাড়া দিয়েছে। এদেরকে কবিতা শিখিয়ে দেওয়া, গান শিখিয়ে দেওয়া, এটা কে করলো? হ্যাঁ, আমি ওদেরকে বলেছিলাম বই নিয়ে আসবি, সবাইকে বলেছিলাম আমি বলে দেব না, আমি শুধু সূচিপত্রটা ওদের দেখিয়ে দিলাম যে এখানে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন কবিতা, কত নম্বরে রয়েছে কোন কবিতা। এবার তোরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে কে কোন কবিতাটা বলবি, তোরা শিখে আসবি, সবাই মিলে বই দেখে দেখে বলবি, তো বিশাল না দেখে বলার প্রয়োজন নেই। আমরা আমাদের মতো করে কবিকে প্রণাম করব, একটুখানি সময় কাটাবো রবীন্দ্র ভাবনায়, তাতে করে দেখবি তোদের কিন্তু খুব ভালো লাগবে। সেই যে বাচ্চাগুলোকে বলছি না, 3 বছরের একটা বাচ্চাকে, 2 বছরের একটা বাচ্চাকে, মানে কোলের যে বাড়ির ছোট ভাইটা সিকিম মুছতে পারে না, তাকেও ট্যাকে করে নিয়ে চলে এসেছে আমার বাড়িতে, এবং উঠোন জুড়ে সবাই আমার কথা শুনছে। তা আমি দেখলাম যে এটাই তো ঠিক জায়গায় ঠিক বীজটা রোপণ করার সময়। ওদেরকে যদি আমি দিয়ে দিতে পারি, পরবর্তীতে আমার ভাবনা আছে, ভাবনা অনেক কিছু আছে। শুরু তো আপনি করলেন, সহযোগিতা কিরকম পেলেন? আরো তো অনেক শিক্ষিত মানুষ গ্রামে রয়েছেন, তারা কি বলছে? তারা কি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, আগামী দিনগুলো যেন সুন্দরভাবে সুন্দর যাতে হয়, এবছর অনেক মানুষের সাড়া পেয়েছি, এবং আমি নিজে বলেছি যে আগামী বছর প্রভাত ফেরি বার করবো। বাহ, সকলে কিন্তু সাদা শাড়ি পরে আসবি, ফুল তুলবি, ফুলের মালা গেঁথে মাথায় দিবি মেয়েদের জন্য। যেটা হয়, যতটা সাজিয়ে নেওয়া যায় অবশ্যই করে গ্রামটা ঘুরবো, একটা ছোট বক্স করব, ওদের টিফিনের ব্যবস্থা করব। এবছর যেমন এবছর আমার কাছে এসেছিল মোট 38 জন এসেছিল, সকলের জন্য একটা করে 5 টাকা প্যাকেট বিস্কুট দিয়েছি, খুব খুশি। বিষয়টা এরকম, দর্শক বন্ধুরা, আমরা যারা শ্রীরামপুর বা শহরতলি বা শহরের মধ্যে থাকি, সেখানে রবীন্দ্র জয়ন্তী পালন করাটা খুব সহজ। আমরা রবীন্দ্রনাথকে চিনি, রবীন্দ্র ভাবনার সাথে সবসময় যুক্ত থাকি। কিন্তু দিদিভাই যেখান থেকে এসছেন, সেটা সুদূর একটা গ্রাম, সেখানে রবীন্দ্রনাথ বা নজরুল ইসলাম কাউকেই চেনেন না ওখানকার মানুষ, মানে ছোটরা তো একদমই না, শিক্ষার আলো যথাযথ পৌঁছায়নি সেখানে। আমি যে পরিবেশটার কথা বলছি, সেখানে এই মানুষগুলো চেনে না, সেখানে এই ধরনের কাজ। আমি আরেকটা কথা বলি, গত বছর রবীন্দ্র জয়ন্তীতে যখন ওদের বললাম যে রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে, তোরা একটু ফুল নিয়ে আসিস, সব থেকে যেটা ভালো লেগেছিল আমার, ছেলেরা জানে না জবার মালা গেঁথে নিয়ে এসেছে। এবং আমি বলছি জবার মালা কেন? তখন আমাকে একটা মেয়ে বলছে, ও দিদিমণি, জবার মালা তো মা কালীকেও পরানো হয়, মা কালী তো শক্তি দেয়নি, আর তুমি তো বললে রবি ঠাকুরের প্রচুর শক্তি, অনেক কিছু করে গেছেন, তার জন্য ওনাকে আমি জবার মালা দিয়েছি। কত গভীর একটা ভাবনা ওইটুকু বাচ্চাটার মধ্যে। ঠিক করেছিস, খুব ভালো কথা।
বেশ, এবছরও দেখছি যে যত বেড়েছে ফুল নিয়ে এসেছে, তো যেন আমার এত ভালো লেগেছে, যেন মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমার বাড়ির উঠোনটা আমি শান্তিনিকেতন রূপে একদম রূপান্তরিত করতে পেরেছি। যাক, আপনার এটা আমার কিন্তু একেবারে প্রাপ্তি, সব থেকে বড় প্রাপ্তি আমার, এটা জীবনের শ্রেষ্ঠ, আর এটাকে নিয়ে আমি এগিয়ে যাব। যাক, সুন্দর একটা ভাবনাকে যে আপনি যথাযথ রূপ দিতে পেরেছেন, আর আগামী দিনগুলোতে আরো সুন্দরভাবে পথ চলবেন আশা রাখছি। সকলের সহযোগিতা পাবেন অবশ্যই। নানান প্রতিকূলতার মধ্যে আপনি প্রতিনিয়ত নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছেন এবং লক্ষ্যে পৌঁছচ্ছেন। আপনাকে অনেক অভিবাদন জানাই। আপনি তো একজন কবি, তো আমাদের অনুষ্ঠান তো এখন প্রায় শেষের দিকে, আমরা শেষ করব অনুষ্ঠান। তবে যেতে যেতে আপনার একটা কবিতা, স্বরচিত কবিতা আমরা শুনবো। স্বরচিত কবিতা, কবিতার নাম প্রেরণা। এ যেন এক অনুভূতির প্রবাহ, রাত্রির উঠানে নিদ্রাবিহীন বিছানায়, চাঁদ তারা আর কুয়াশায় ভরা রোমাঞ্চ অন্তর। কল্পনা মনে শুনি সবুজ পৃথিবী গড়াদের ফাঁকে গাইছে জয়ধ্বনি। প্রচন্ড বিশ্বাসে কারা যেন বলে চলে, কিছু লেখো। আমি সমাজের কাছে ঋণী, জীবন জুড়ে যা পেয়েছি সবই পান্না চুনি। তবু আমি আজ সাদা পাতা জুড়ে আমার কথাই বলি। নয়ন ধুয়ে শীতল ধারা বয়, যেন বলে ওরা ভয় পেও না, কেন ভাবো পরাজয়। আমি যেন সেই ভিড়ে, মঞ্চের আলোয়, কবিতার আলোয়, নয়নের আলো ঘিরে, দুরন্ত মেঘে নীল সমুদ্র তীরে আমার লেখাতে ভাবনা মিশিয়ে তুফানের বুকে ছাড়ি। আমি আমার জীবনী লিখতে চেয়েছি, কলম ধরেছি হাতে, উপমাবিহীন উৎসবহীন পাঠ করি কবিতাতে। হৃদয় মঞ্চে আমি একা, কালো রাত্রির সাথে, শীতল ধারা মুছিয়ে দিতে নাম ধরে ওরা ডাকে। অনুভবে শুনি, চোখ মেলে দেখি, খুব কাছে সবে মিলে আমার জীবনী কবিতায় লিখে পড়ালো আমারই গলে। বাহ, অসম্ভব সুন্দর একটা কবিতা। পুরো আলাপচারিতায় আজকে আমাদের যে আড্ডা হলো, সমৃদ্ধ হলাম তোমার সাথে কথা বলে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন। নমস্কার।